বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সুষ্ঠু ভোটের সবার সহযোগিতা চান মির্জা ফখরুল। পিয়ার দাবিতে অনড় জামায়াত, সাজানো ভোট হলে মানবে না জনগণ। সুন্দর ভোটের প্রত্যয় সিইসি, দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আশা মার্কিন রাষ্ট্রদূতের। ফেব্রুয়ারিতে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, জানালেন আইন উপদেষ্টা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। মঙ্গলবার ফের শুনানি, ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। হামলার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্লাস পরীক্ষা, থমথমে ক্যাম্পাস। হল না ছাড়ার ঘোষণা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। রেল লাইন অবরোধ করে বিক্ষোভ। সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা, অর্থ লোপাটে সহযোগী হিসেবে 34 জনের বিরুদ্ধে অনুসন্ধান। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সেই দলটির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড়। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি, কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি, এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশের গণতন্ত্র নষ্ট করেছে এবং জুলাই অভ্যুত্থানের পর দলগুলোর সৌহার্দ্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আসেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় তাদের বরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্য বজায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন দুই দল। রাজনীতিতে যে সকল সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সম্পর্ক আমাদের 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কালচার, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের যে সামনের দিকের যে যাত্রা, সেই যাত্রায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। মাঠে আমরা যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন, এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব, বিতর্ক করব, ভিন্নমত পোষণ করব, কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা
পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে। এটাই রাজনৈতিক সংস্কৃতি। পিআর দাবিতে অনড় জামায়াত। আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে কিনা সে বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সাজানো নির্বাচনের দিকে গেলে জনগণ মানবে না উল্লেখ করে বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়েও শঙ্কা রয়েছে। নির্বাচনের প্রতীক্ষায় যখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন একটি সংশয়, একটা অস্বস্তি জাতির মধ্যে নতুন করে শুরু হয়েছে। একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না, এই পদ্ধতিতে নির্বাচন হয় না। গণভোটে যদি পিআর পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই। সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামায়াত ও ইসলামী আন্দোলন। একমত এনসিপি সহ আরও কয়েকটি দল। দাবি পূরণ ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। দাবি আদায়ের প্রয়োজনে আন্দোলনের জোট করার ঘোষণা তাদের। আর সম্মিলিতভাবে রাজপথে নামলে নির্বাচন বিলম্বের শঙ্কা দলগুলোর। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে ভোটের রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ কয়েকটি দল। তবে বিপরীত অবস্থানে বিএনপি সহ বাকিরা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি ও ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা। অন্যথায় ভোটে অংশ না নেয়ার হুঁশিয়ারিও তাদের। সংস্কার মৌলিক না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব কেন? কারণ এখানে তো আমরা পরিষ্কারভাবে দেখছি লেভেল প্লেইং ফিল্ড সেখানে এখনো তৈরি হয় নাই। আমরা যে সমস্ত দাবিগুলো দিয়েছি এগুলো আমাদের দলীয় দাবি নয়, এগুলো হচ্ছে ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অংশীদার করার জন্যই এই শর্তগুলো অত্যন্ত জরুরি পূরণ করা। দল দুটির এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। সমর্থন রয়েছে সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দলের। বেশ কিছু দাবি বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য, আইন শৃঙ্খলার উন্নতির জন্য। যারা এই জন্য আন্দোলন করছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। লেভেল প্লেইং ফিল্ড করা, আইন শৃঙ্খলা উন্নত করা, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। সংশ্লিষ্টরা বলছেন, দাবি দাওয়া নিয়ে সম্মিলিতভাবে দলগুলো মাঠে নামলে অনিশ্চিত হতে পারে নির্ধারিত সময়ে নির্বাচনের সম্ভাবনা। আমরা চাই জনগণ নিরাপদে ভোটদান করুক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন চাপমুক্ত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই মুহূর্তে সরকারের কোনো প্রভাব নেই ইসিতে। এর আগে সিইসির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ 3 সদস্যের প্রতিনিধি দল আসে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে। তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না। In charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. পরে সিইসি জানান, চাপমুক্তভাবে কাজ করছে ইসি। রমজানের আগে যেন নির্বাচন আয়োজন করা হয় সে ব্যাপারে ইসিকে মার্কিন রাষ্ট্রদূত আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান দপ্তর থেকে আমরা পাইনি, কোনো ধরনের প্রভাব পাইনি। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই, সুতরাং ওনার কোনো আমাকে
ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি। আই উইল ফাইট টু দ্য লাস্ট, সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে। এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা সিএসির। পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। চীন সফরের বিষয়ে তাদের অবহিত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি গুজব উল্লেখ করে এতে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। দলগুলোর মত বিরোধ সময়মতো দূর হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান, পরে বঙ্গভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। সম্প্রতি নিজের চীন সফর নিয়ে তাদের অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ের কোনো তথ্য জানা নেই তার। দেশে জরুরি অবস্থা এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গুজব বলে উল্লেখ করেন তিনি। আর্মি চিফ প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়, এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আর অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বিষয়ে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও যথাসময়ে তাদের মধ্যে ঐক্য দেখা দেবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই। উনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি, জামায়াত, এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎই ঝড়, যদিও সে ঝড় থেমে যায় কয়েক মিনিটেই। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানির শেষে ডাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবীর হাতে লেখা আবেদনে আগের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে 9 সেপ্টেম্বর নির্বাচন হতে কোনো বাধা থাকল না। শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার, শুনানি হলো সোমবার। ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলেন উচ্চ আদালত। কয়েক মিনিটের মধ্যে সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। 1.5 ঘন্টার মধ্যে ঘটে সব নাটকীয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলছেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুধু হাতে লিখে চেম্বার আদালতে যান তারা, এতেই স্থগিত হয়ে যায় আগের আদেশ। হাতে লিখিতভাবে আবেদন করেছি, এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। দিনের নাটকীয়তার শুরুটা হয় ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এসএম ফরহাদের
প্রার্থিতা নিয়ে। রিটকারের আইনজীবী আদালতে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। একই অভিযোগ থাকার পরও ফরহাদের প্রার্থিতা বৈধ করে দ্বিমুখী আচরণ করা হয়েছে। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, বলেন ফরহাদ 2019 সাল থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। এ সংক্রান্ত তথ্য প্রমাণও আদালতে তুলে ধরেন তিনি। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিতভাবে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা হয় রুলও। হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত হলেও মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মাঝামাঝিতে সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। তবে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। স্থগিতাদেশের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। ডাকসু ইলেকশন 9 তারিখে হতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্দোলন করে ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস এখনো নেই। ডাকসু স্থগিত মানে এটা আসলে নাটক, মানে হঠাৎ করে কেমনে কি আমরা কিছুই জানি না। বিক্ষোভে যোগ দিয়ে প্রতিবাদ জানায় ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরাও। অবস্থান নেয় ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলও। মিছিল শেষে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে স্থগিত করা হয়। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার অধিকার হরণ হয়ে গেছে, আপনি হয়তো ধরতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। এটা শুধুমাত্র ডাকসু নির্বাচন নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল প্রতিবাদ মিছিল শেষে ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী বলেন, কোন ষড়যন্ত্রই 9 সেপ্টেম্বরের ভোট ঠেকাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। ভোট স্থগিতের খবরে প্রতিবাদ জানায় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলও। ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। আমাদের ডাকসুদের শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ, এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। হলপাড়া থেকে মিছিল বের করে ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানায় ছাত্রদল সমর্থিত প্যানেলও। কমিশন ফাঁকফোকর রেখেছে বলেই নির্বাচন বানচালের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফোকর রেখেছেন। পরে সন্ধ্যায় ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজয় 71 ও অদম্য 24 প্যানেল। তাদের অভিযোগ, রিটে ডাকসু নির্বাচন স্থগিতের আবেদন করা হলেও ভোট স্থগিতের রায় নির্বাচনের বানচালের ষড়যন্ত্র। ডাকসু বানচাল করার জন্য ডাকসুকে স্থগিত করার উদ্দেশ্য নিয়ে এই রিট করেছিলাম, ফলে এই কথাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এদিকে জরুরি সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেল দাবি করে রিটকারীকে বাজে মন্তব্যকারী শিবিরের কেউ নন। যিনি ক্রাইম করেছেন, অপরাধ করেছেন, তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি প্রশাসনকে আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভোট স্থগিতের পেছনে প্রশাসন জড়িত এমন মন্তব্য না করে নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম এবং আপনারা জানেন যে সেই আপিলে এবং এই ঘটনাটি 3-4 ঘন্টার মধ্যেই উপস্থাপিত হয়েছে এবং সেই আপিলে এখন ডাকসু নির্বাচন হতে অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই। সব বাধা পেরিয়ে যথাসময়ে ভোট করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পর্যন্ত যে ব্যাপক সাড়া আছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডাকসুর ভোটার করার দাবিতে সোমবারও বিক্ষোভ করেছে ছাত্রদল। মনোনয়নপত্র জমার সময় বাড়ানো হয়েছে 1 দিন। অন্যদিকে চতুর্থ দিনের মতো ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ শেষে শুরু হলো জমার কার্যক্রম।
তবে অধিকাংশ প্রার্থীর ডোপ টেস্ট করাতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। এজন্য সোমবার কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। বিকেলের মধ্যে ফলাফল পাওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে জমা কার্যক্রম। এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় একদিন বৃদ্ধি করেছে রাকসু নির্বাচন কমিশন। আমরা মনোনয়নপত্র দাখিল করতে পারতেছি না, কারণ আমাদের যে ডোপ টেস্টের যে ফলাফল এটা মনোনয়নপত্রের সাথেই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এটা তো অবশ্যই আমরা একটা আশঙ্কা করছি যে আমরা হয়তো সময় মতো মনোনয়নের সাথে ডোপ টেস্টের রিপোর্টটা জমা দিতে পারবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল। আগের দিন কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে হামলার তীব্র নিন্দা জানান নেতারা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে, কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ব্যালট নম্বর জানিয়ে ভোট চাইছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। সবসময় শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলেছে এরকম কোনো দল না। প্রার্থীগুলো সঠিক কাজ করতে পারবে কিনা এইভাবে আমরা যোগ্য প্রার্থীকে বেছে নেব। ক্যাম্পাসের সৌন্দর্য পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যেতে চাই। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন, আর রাকসুর নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। হিরণ আহমেদ, সময় সংবাদ। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে 144 ধারা। থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। মোতায়েন রয়েছে যৌথ বাহিনী, বন্ধ ক্লাস পরীক্ষা। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর 21 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। ক্লাস পরীক্ষা স্থগিত থাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমাদের ভাইদের যারা মেরেছে, যেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আর কি স্পষ্ট, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, প্রশাসন সেটাকে কোনো না কোনোভাবে এড়িয়ে গেছে। শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসনের নীরব ভূমিকা পালনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিবির সভাপতি। প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা চাচ্ছি, এবং আমরা আমাদের দাবি যদি মৌলিক কথা যদি বলি, আমাদের যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত সময়ের মধ্যে। অন্যদিকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয়রা। জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। আমি হাত জোর করে বলছি, আমরা তো বিনা দোষী, আমাদেরকে এরকম অত্যাচার কেন করতেছো তোমরা? আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হলো কেন? সময় সংবাদ, চট্টগ্রাম। সংঘাতের জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হল থেকে নির্দেশনা প্রত্যাহার সহ 6 দাবিতে বিক্ষোভও করেছেন তারা। তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। নিরাপত্তার কথা ভেবে সোমবার সকাল থেকেই অনেক ছাত্রী হল ছেড়ে গেলেও ছাত্রদের কাউকে যেতে দেখা যায়নি। পরে সকাল 9টার দিকে সবগুলো ছাত্র হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের কেয়ার মার্কেট এলাকায় জড়ো হন তারা। বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভ্যাকেন্ট করার যে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা প্রত্যাহার করতে হবে। আমরা কখনো কেউ হল ছাড়বো না। বেলা 11:30টায় সংবাদ সম্মেলনে হল ছাড়ার নির্দেশ দুপুর 2টার মধ্যে প্রত্যাহার এবং হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা অব্যাহত রাখা, হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি জানান আন্দোলনকারীরা। আমরা চাই প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে। হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
ছেলেরা বেশিরভাগ তাদের একটু দাবি আছে যে তারা বোধহয় এটা যেতে চাচ্ছে না এরকম, তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে। রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নূর। এদিকে তাকে দেখতে হাসপাতালে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী এমপি সহ 34 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটির অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করেছে দুদক। নথির তথ্য বলছে সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছে পুতুল। সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার কথা ছিল, বা তাদের কল্যাণার্থে কোনো অর্থ ব্যয় না করেই এই টাকাটা আত্মসাৎ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আর্ট ব্যবসায়ে সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নেয়। এছাড়া প্রায় 1 কোটি টাকার কর্মওকুফের ঘটনায় এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ 15 জনের নাম এসেছে এজাহারে। আর সূচনা ফাউন্ডেশনে পুতুলের সহযোগী হিসেবে থাকা আরও 10 জন সাবেক এমপি মন্ত্রীর নামও উঠেছে মামলায়। সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের 11 জন যারা এখানে এই সূচনা ফাউন্ডেশনে যারা দান করেছেন, এরকম প্রতিষ্ঠান হচ্ছে 8টি, এবং রাজস্ব বিভাগের 16 জন কর্মকর্তা সদস্য রয়েছেন যারা কর অব্যাহতির প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছেন। গেল মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 3 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এদিন সাক্ষ্য দেন সিলেটের 2 সাংবাদিক মহিদ হোসেন ও হুমায়ুন কবির লিটন। তারা জুলাই আগস্ট হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন। এরপর জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মুগদা মেডিকেলের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ হাসনাত আল মতিন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত চিকিৎসক, প্রত্যক্ষদর্শী সহ 32 জন সাক্ষ্য দিয়েছেন। অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন সিডিপির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, সংস্কারের নানা উদ্যোগ নিলেও তা পুরোপুরি কাজে আসেনি। এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। সোমবার সকালে রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে ঝড় বয়ে গেলেও সম্পদ রক্ষা করার কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার উদ্যোগ নিলেও তা কাজে আসেনি বলেই মনে করেন দেশের অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষকরা। বিভিন্ন
নীতি। সোমবার সকালে রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, অভ্যুত্থান পরবর্তী সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারলো না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এইটার ভিতরে আরো কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? তাদের পর্যবেক্ষণ, সংস্কার কার্যক্রমেও পিছিয়ে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। এমনকি নির্বাচনের আগে সময়োপযোগী সংস্কার সম্ভব বলেও মনে করেন তারা। আমরা এইবার দাঁড় করাতে চাচ্ছি যে এখানে পার্টিসিপেশন, ইনক্লুশন, অ্যাকাউন্টেবিলিটি এক্সারসাইজটা হলো একটা বড় জিনিস। দেশের দারিদ্র্য ও মব ভায়োলেন্স বেড়েছে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একটা দেশে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রেখে কি করে আমরা আগাবো? গত এক বছরে যত সংস্কার শব্দটা যতবার শুনেছি, আমার মনে হয় না 54 বছরে এতবার শুনেছি। কিন্তু ফলাফলটা কি হয়েছে সেটা আমরা জানি। আমাদের এই এক বছরে বৈষম্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, বিভিন্ন ধরনের সহিংসতা, মব সন্ত্রাস সেটা বেড়েছে। এ সময় প্রাধান্যতার ভিত্তিতে সংস্কারে জোর দেওয়ার পরামর্শ দেন সিবিডির চেয়ারম্যান রেহমান সুবহান। All these exercises did not actually deliver concrete reforms. We still do not have a credible process of reform in place. সংস্কারে শিক্ষা, নারী, প্রযুক্তি সহ প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কাজ করার তাগিদ দেন আলোচকরা। বলতে পারি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জেলে বাউলিদের কষ্টের দিন শেষ হলো। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে ছাড়পত্র নিয়ে সুন্দরবনে কেউ মাছ ধরতে, কেউ কাঁকড়া ধরতে, কেউ বা গোল পাতা কাটতে নৌকা নিয়ে ছুটছেন। তাদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। তবে অভিযোগ, 3 মাসের নিষেধাজ্ঞায় পাননি কোনো সহায়তা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন মৎস্য কর্মকর্তা। জানান, সুন্দরবনের জেলেদের নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি এবং তথ্য নিয়ে থাকছে রিপোর্ট। নৌকা, জাল নিয়ে প্রস্তুত জেলেরা। বন বিভাগ থেকে ছাড়পত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করছেন বাওয়ালি এবং মৌয়ালরা। উঠে গেছে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞাও। একমাত্র আয়ের উৎস সুন্দরবনে যাওয়ার 3 মাসের নিষেধাজ্ঞায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে জেলেদের। বেড়েছে ঋণের বোঝা, পাননি সরকারি সহায়তাও। এলাকায় যদি 10 জন খায় আর 50 জন না খেয়ে থাকে, আমাদের তো এছাড়া আর কোনো গতি নেই। সামনের যে বছরগুলো আছে আমরা দুনিয়ায় জীবন যাপন করার জন্য আমাদের পাস পারমিশন যেন বন্ধ না করা হয়। 3 মাস পরে পাওয়া দিয়েছে, আমরা খুব খুশি। মৎস্য কর্মকর্তা জানান, সরকারি সাহায্য না পাওয়ার বিষয়টি বন বিভাগ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মানবিক সহায়তা দিতে নেওয়া হয়েছে সব রকমের প্রস্তুতি। মৎস্যজীবীদেরকে তাদের ওখানে যে সমস্ত মৎস্যজীবী তারপর নির্ভর করে থাকে তাদের বিরুদ্ধে তাদেরকে এই মানবিক সহায়তা দেওয়া হবে। বন বিভাগের তথ্য অনুযায়ী সাতক্ষীরা রেঞ্জে 4টি স্টেশন থেকে 2900 বিএলসির ছাড়পত্র নিয়ে মাছ ধরতে যান 32,911 জেলে। কাঁকড়া ধরতে যান 44,350 জন। এছাড়া ভ্রমণের জন্য 91টি ইঞ্জিন চালিত ট্রলারে বিএলসিতে 45,539 জন দেশি এবং 70 বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন। সময় সংবাদ, সাতক্ষীরা। দেশে একই দিনে গ্রাহক পর্যায়ে 5G সেবা চালু করল রবি ও গ্রামীণ ফোন। সোমবার দুপুরে রবির 5G সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এর 1.5 ঘন্টা পর ফেসবুক পোস্টে 5ম প্রজন্মের টেলিকম সেবা চালুর কথা জানায় জিপি। রবি বলছে, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের 7টি সাইটে উচ্চ গতির এই সেবা মিলবে। 5Gর জন্য আলাদা ডেটা প্যাকেজ কিনতে হবে না রবি এয়ারটেল গ্রাহকদের। 2018 সালের জুলাইয়ে দেশে প্রথম 5Gর পরীক্ষা চালায় মোবাইল অপারেটর রবি। এরপর উচ্চগতির এই সেবা বাণিজ্যিকভাবে চালু করতে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। প্রায় 7 বছর পর সোমবার দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে গ্রাহক পর্যায়ে 5G সেবা চালু করে রবি। প্রাথমিকভাবে রাজধানীর তেজগাঁও, মগবাজার, ফকিরাপুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ, চট্টগ্রামের খুলশী, অসামোর, সিলেটের সাগরদিঘির পার সহ 7টি সাইটে মিলবে উচ্চগতির এই সেবা। 5G হ্যান্ডসেট ব্যবহারকারীরা 4G ডাটাতে 5Gর অভিজ্ঞতা নিতে পারবেন। কাস্টমার বুঝতে পারবে না এখানে। সো কাস্টমার যেটা পাবে মাচ মোর স্পিড পাবে,
আপনার লেটেন্সি কম থাকবে, আপনার স্ট্রিমিং ক্ষেত্রে আপনার এটা ভালো হবে, বাট এই সাথে 5G সার্ভিসগুলো আসবে সেগুলো আপনার জন্য এনাবেল করা থাকবে, আপনি সেগুলোও পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় 612 Mbps, চট্টগ্রামে 410 Mbps এবং সিলেটে সেকেন্ডে 5G গতি ওঠে 548 Mbps এ। শুধু কাগজে কলমে নয়, গ্রাহক যাতে কাঙ্ক্ষিত গতিতে সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। Robi has a history of being first. So being first is very important. It's also equally important to do native footprint, not in the urban areas, but it's also equally important to reach out to those who are poor. এদিকে রবির প্রায় 1.5 ঘন্টা পর বিকেল 3:40 ফেসবুক পোস্টে দেশের প্রতিটি বিভাগীয় শহরে গ্রাহক পর্যায়ে 5G সেবা চালুর কথা জানায় গ্রামীণফোন। 5G টেকনোলজি আমরা সবাই জানি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে 1470 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,75,788 টাকা নির্ধারণ করেছে বাজুস। পাশাপাশি 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,67,798 টাকা, 18 ক্যারেটের 1,43,828 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম পড়বে 1,19,042 টাকা। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার থেকে কার্যকর হবে নতুন এই দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের আগস্টের রেমিটেন্স এসেছে 242 কোটি মার্কিন ডলার। গত বছরে পুরো আগস্টে প্রবাসী আয় ছিল 222 কোটি ডলার। সে হিসেবে গত অর্থ বছরের আগস্টের তুলনায় এটি 8.9% বেশি। 1 সেপ্টেম্বর এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 242 কোটি মার্কিন ডলারের মধ্যে বরাবরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বেশি এসেছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 2 মাস অর্থাৎ জুলাই আগস্টে দেশে এসেছে মোট 490 কোটি ডলার। আগের অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল 413 কোটি ডলার। বছর ব্যবধানে 2 মাসে প্রবাহ বেড়েছে প্রায় 18.4%। কলকাতায় তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির নির্দেশে এই কাজ করেছে সেনারা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে কলকাতার মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভেঙে ফেলে সেনা সদস্যরা। খবর পেয়ে সরাসরি ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তাকে দেখে সেনারা দ্রুত এলাকা ছেড়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, মাত্র 2 দিনের অনুমতি পেলেও মাত্র 1 মাস ধরে কর্মসূচি চলায় মঞ্চ সরানো হয়েছে। মমতা অভিযোগ করে বলেন, বিজেপির নির্দেশেই সেনারা এমন পদক্ষেপ নিয়েছে। অনুমতি নিয়েই কর্মসূচি চলছিল দাবি করে তিনি আরো বলেন, নেতাকর্মীদের না জানিয়েই মঞ্চ ভাঙা হয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর নির্যাতনের প্রতিবাদে 27 আগস্ট থেকে বাংলা ভাষার মর্যাদার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। মঞ্চ ভাঙার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যে 2 ঘন্টার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বিদেশে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে পর্দা নামল 39তম ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা সম্মেলনের। আগামী বছর এই সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নান্দনিক শহর লস অ্যাঞ্জেলেসের হলিউডে। জর্জিয়ার আটলান্টা থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
আটলান্টার মনোরম প্রকৃতিকে সঙ্গী করে পর্দা নামল উত্তর আমেরিকার বৃহত্তম বাঙালি মিলন মেলার। দিনভর উৎসব, আনন্দ আর আড্ডার আবহ কাটতে না কাটতেই ভেসে এলো বিদায়ের সুর। শেষ দিনেও হাজারো বাংলাদেশির পদচারণায় মুখর ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ, যেখানে সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে একত্রিত হলেন সবাই। বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও বাংলাদেশকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার শেষ দিনে আগামী সম্মেলন ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ছাড়াও ছিল নানা আয়োজন। ব্যবসায়িক সম্প্রদায় রয়েছেন এবং ইন্টেলিজেন্সিয়া রয়েছেন, আমাদের যুবক যুবতীরা রয়েছেন। তাদের মাঝখানে এসে বাংলাদেশের কথা আমরা আর কখনোই বাংলাদেশকে আগে যেই চোখে দেখতাম এখন আর সেই চোখে দেখতে পারব। সেকেন্ড জেনারেশনের সাথে আমাদের যে একটা ব্লেন্ডিং, এটা কিন্তু এই কনভেনশন প্রুভ করেছে। সেদিক থেকে আমরা অত্যন্ত আনন্দিত। আগামী বছরে 40তম সম্মেলন আপনারা সবাই জানেন অলরেডি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু হলিউড লস অ্যাঞ্জেলেস। আমরা ওখানে যাচ্ছি, আরও বড় পরিসরে আমরা এবং বিগার অ্যারেঞ্জমেন্ট করব। আটলান্টার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বাংলাধারার আয়োজনে এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও শহরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। গেল শুক্রবার আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে শুরু হয় এ সম্মেলন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নামি দামি শিল্পীদের পরিবেশনায় বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠেন দর্শকরা। 3 দিনব্যাপী নানামুখী সভা, সেমিনার, সিম্পোজিয়াম আর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো এবারের আয়োজন। আগামী বছর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। লস্কর আল মামুন, সময় সংবাদ, গ্যাস সাউথ কনভেনশন সেন্টার, আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরকারের সর্বোচ্চ নীতিগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। আগামী কয়েক বছরের মধ্যে প্রতিটি সেক্টরে এআই প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিগত বিপ্লব ঘটাতে চায় দেশটি। এই জন্য বড় আকারের বাজেটও বরাদ্দ করা হয়েছে। তবে দেশটির এআই সম্পর্কিত বাণিজ্যে মার্কিন শুল্ক নীতি হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আলোচনার শীর্ষে। গবেষণা ও প্রয়োগের দিক থেকে এরই মধ্যেই শীর্ষ দেশগুলোর তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের মধ্যে এআই ও উদ্ভাবনী 30টি প্রধান প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি। হিউম্যানয়েড রোবট, এআই চিপ, অটোমোবাইল, ড্রোন, কে বিউটি, কে ফুড সহ নানা খাতকে রূপান্তরিত করবে প্রকল্প। বিশেষ করে শ্রমিক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি বিশ্বাস করি শ্রমিক ঘাটতি সমাধানে এআই কার্যকর ভূমিকা রাখবে, কারণ যে কোনো কর্মী সহজ কমান্ড দিয়েই মেশিন পরিচালনা করতে পারবেন। তবে এমন সময়ে মার্কিন শুল্ক নীতি দক্ষিণ কোরিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এর প্রভাব রফতানি খাতেও পড়তে পারে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। শুল্ক বৃদ্ধি পেলে পণ্যের দাম বৃদ্ধি পাবে, এই জন্য তারা রপ্তানি আয় সেটা কমে যাওয়ার একটা আশঙ্কা করছে। প্রেসিডেন্ট লি জে-মিয়ং ঘোষণা দিয়েছেন এআই হবে দেশটির টপ পলিসি প্রায়োরিটি বা শীর্ষ নীতিগত অগ্রাধিকার। এরই অংশ হিসেবে সরকার এআই ইনোভেশন প্রকল্পে $524.2 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে বড় বরাদ্দ। বিশ্ব প্রযুক্তিতে এখন দক্ষিণ কোরিয়ার ভীষণ মিশন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। 2030 সালের মধ্যে 10 লাখ এআই বিশেষজ্ঞ তৈরি করা, এআই প্রযুক্তিকে উৎপাদনশীলতা বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি অর্থনৈতিক মেরুদণ্ড আরো শক্তিশালী করাই হচ্ছে মূল লক্ষ্য। তবে এদিকে বর্তমানে এআই এর বাণিজ্যিক রূপরেখার স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এবার বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজের খবর। দ্বিতীয় টি-20তেও দাপটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল লাল সবুজ। প্রথমে ব্যাট করে মাত্র 103 রানেই গুটিয়ে যায় ডাচরা। জবাবে 41 বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তামিম হোসেন। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ টাইগার ব্যাটারদের নিতে হয়নি কোনো চ্যালেঞ্জ, সহজ জয় বাংলাদেশের।
দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসকে টসে জিতে ব্যাটিংয়ে পাঠান লিটন। এ ম্যাচেও শুরুতেই ডাচ ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন টাইগার বোলাররা। দলীয় 14 রানি নাসুমের শিকার ম্যাক্স ওড আউট, বাহাতি স্পিনার পরের বলেই প্যাভিলিয়নে ফেরান তেজা নিদামানুরিকে। বিক্রমজিৎ অবশ্য সেখান থেকে চেষ্টা করেছেন মোমেন্টাম নিজেদের পক্ষে নিতে, যদিও তাতে লাভ হয়নি। 24 রানই যোগ করতে পারেন নিজের নামের পাশে, আউট হন তাসকিনের বলে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস এদিনও ব্যর্থ, করেছেন মাত্র 9 রান। ক্যাচ দিয়ে ফিরে যান মুস্তাফিজের বলে। ডাচদের এর পরের গল্পটা কেবল হতাশার। যদিও আরিয়ান দত্ত চেষ্টা করেন লড়াকু স্কোর করতে, তবে তাতে লাভ হয়নি খুব একটা। তাকে সঙ্গে দিতে পারেননি কেউ। 24 বলে 30 করেই থামতে হয় তাকে। দলের সংগ্রহ 103। জুলিয়ানুরের কাছ থেকে পাওয়ার হিটিং এর দীক্ষা টাইগার ব্যাটারদের সামনে এই টার্গেট খুব একটা কঠিন না। ইমন তামিম শুরুটাও করেছেন সেভাবে। এই দুই ব্যাটার 33 বলে গড়েন 40 রানের পার্টনারশিপ। তবে এদিনও ইনিংস লম্বা হয়নি ইমনের। 21 বলে 23 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তামিম অবশ্য খেলেছেন দেখে শুনে। প্রথম ম্যাচের আক্ষেপ ঘুচিয়েছেন এ ম্যাচে। লিটনকে নিয়ে পাড়ি দেন বাকিটা পথ। 2-6 ও 3-4-এ টি-20 ক্যারিয়ারের ষষ্ঠ 50 তুলে নেন তামিম। শেষ পর্যন্ত তার ব্যাটে রান 54, লিটন করেন 18। 41 বল হাতে রেখে জয় পায় টাইগাররা। বলের হিসাবে যা বাংলাদেশের তৃতীয় বড় জয়। 21 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাসুম আহমেদ। মঞ্চটা এশিয়া কাপের প্রস্তুতির। এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ড সিরিজ জয় করে নিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচও পেয়েছে বড় জয়। তবে প্রশ্ন এক জায়গায়, এই জয় কি এশিয়া কাপে আদৌ কোনো ভূমিকা রাখতে পারবে? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। সুষ্ঠু ভোটের সবার সহযোগিতা চান মির্জা ফখরুল। পিআর দাবিতে অনড় জামায়াত। সাজানো ভোট হলে মানবে না জনগণ। সুন্দর ভোটের প্রত্যয় সিইসির। দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আশা মার্কিন রাষ্ট্রদূতের। ফেব্রুয়ারিতে এই নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। মঙ্গলবার ফের শুনানি। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।